ঠিক আছে, আজকে আমরা করব অ্যাসেসমেন্ট অফ ফার্ম। ঠিক আছে, এই চ্যাপ্টারেরই মানে ইনকাম ফ্রম বিজনেসেরই এতদিন যে অঙ্কগুলো করেছি সেগুলো ছিল ইনকাম ফ্রম ইন্ডিভিজুয়াল বিজনেস, সোল প্রোপাইটারশিপ। তো এখানে কোনো রকম প্রবলেম ছিল না। সোল প্রোপাইটারশিপ বিজনেসে কী হবে, ইনকাম থেকে এক্সপেন্সেসগুলো বাদ দিয়ে দাও, যে সকল এক্সপেন্সগুলো অ্যালাউবেল আছে, যে প্রফিটটা আসবে সেটাই ওর ইনকাম, ব্যাস, আর তো কিছুই নেই। ঠিক আছে, তুমি যদি পিএল অ্যাকাউন্টে যদি ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী বানাও তাহলে তোমাকে আর ক্যালকুলেশন শিট করতেই হবে না, সিম্পল যে প্রফিটটা বেরোবে সেটাই তোমার ইনকাম। কিন্তু আমরা যদি একটা পার্টনারশিপ ফার্মের যদি অ্যাকাউন্টস বানাই, তো সেইখানে আমরা কি করে বানাবো, একটা পার্টনারশিপ ফার্মের অ্যাকাউন্টস যদি আমরা বানাই সেখানে কি করে বানাবো। তো পার্টনারশিপ ফার্মে যদি রাফ তুমি যদি অ্যাকাউন্টসটা যদি দেখো, পার্টনারশিপ ফার্মে রাফ যদি একটা অ্যাকাউন্টস আমি ড্র করি, তাহলে কী হয়, পার্টনারশিপ ফার্মে ক্রেডিট দিকে কী থাকে, সেল থাকে। ঠিক আছে, সাপোজ মনে করো একটা কোম্পানির সেল হলো 10 লাখ টাকা, আর কি থাকবে, ক্লোজিং স্টক থাকবে। সাপোজ মনে করো ক্লোজিং স্টক 5 লাখ, ট্রেডিং পিএল একসাথেই আর কি। ক্লোজিং স্টক সাপোজ মনে করো 5 লাখ, আমি হাইপোথেটিক্যাল এক্সাম্পল নিচ্ছি। ডেবিট দিকে কী থাকে, সাপোজ মনে করো ওপেনিং স্টক 1 লাখ, আর মনে করো পারচেস আছে সাপোজ মনে করো 5 লাখ, 5 লাখ 7 লাখ ধরো। তাহলে গ্রস প্রফিট আসবে কত আছে, 10 5 15 থেকে 8 বাদ দিলে 7 লাখ টাকা গ্রস প্রফিট। এই 7 লাখ টাকা ক্রেডিট দিকে আসবে। ঠিক আছে, ওকে। আর কি বিভিন্ন দিকে ইনডাইরেক্ট এক্সপেন্সেস চার্জ হবে। সাপোজ মনে করো ইনডাইরেক্ট এক্সপেন্সেস 1 লাখ টাকা। ডেপ্রিসিয়েশন মনে করো ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী চার্জ হয়েছে 50,000 টাকা। ব্যালেন্স একটা প্রফিট আসবে, সেটাকে বলা হবে নেট প্রফিট। কত টাকা আছে, 7 লাখ থেকে 1.5 লাখ বাদ দাও, 5.5 লাখ। এটা এবার পিএল অ্যাপ্রোভিয়েশনে ট্রান্সফার হবে বাই নেট প্রফিট বিডি বলে, 5.5 লাখ। ডেবিট দিকে কী আছে, 2 ইন্টারেস্ট অন ক্যাপিটাল। সাপোজ মনে করো দুটো পার্টনার আছে, এ আর বি। ঠিক আছে, এ আর বি দুটো পার্টনার। সাপোজ মনে করো দুটো পার্টনার ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিল 50,000 করে। ছোটোবেলায় স্কুলে শিখেছো 2 পার্টনার স্যালারি। সাপোজ মনে করো এ আর বি পার্টনার স্যালারি মনে করো দিল 2 লাখ 2 লাখ 2 লাখ টাকা পার্টনার স্যালারি দিল। আর ব্যালেন্সটা কী করতে, তোমরা শেয়ার অফ প্রফিট বলে ভাগ করতে, তাই তো। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যদি একটা শেয়ার অফ প্রফিট মনে করো কত এলো, 5.5 লাখ থেকে 5 লাখ বাদ 50,000, দুজনকে মনে করো 25,000 তুমি ভাগ করে দিলে। তাহলে আলটিমেট তুমি যদি ফার্মের পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করো, তাহলে ফার্মের ইনকাম কোনটা, তোমাকে এই পিএলটা দিয়ে দিল, দিয়ে বললো বলো যে ফার্মের ইনকাম কোনটা, তুমি কোন ফিগারটা বলবে, ফার্মের প্রফিট কোনটা। তাহলে ফার্ম যদি 5.5 লাখ টাকার প্রফিট হয়, তাহলে এইগুলো খরচাগুলো কি অ্যালাউ হবে না, এই যে খরচা দুটো অ্যালাউ হয়েছে। তো প্র্যাকটিক্যালি ছোটোবেলায় যেটা শিখেছো সেটা ভুল শিখেছো। কী হয়, 5.5 লাখ টাকা নেট প্রফিট, পার্টনারদের ইন্টারেস্ট দিয়েছে, এটা খরচা, স্যালারি পে করেছে পার্টনারদের। এটা অ্যাকচুয়ালি নাম হয় স্যালারি, কিন্তু তোমরা স্যালারি বলবে না, বলবে এটাকে রেমুনারেশান। কারণ স্যালারি বললে যখন ইনকাম ট্যাক্সের কাজ করবে তখন বলাবে কিন্তু, ঠিক আছে, এই নিয়ে কেলেঙ্কারি হয়। তো রেমুনারেশান দিলে এত, ব্যালেন্স তাহলে কত পড়ে গেলো, 5.5 লাখ থেকে 5 লাখ চলে গেল, ব্যালেন্স পড়ে গেলো 50,000। তাহলে ফার্মের প্রফিট হলো 50,000, ফার্মের প্রফিট 50,000। তাহলে ফার্মের প্রফিট কোনটা, ফার্মের প্রফিট হলো নেট প্রফিট থেকে আমাদের পার্টনারদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর রেমুনারেশন বাদ দেওয়ার পর যে প্রফিটটা পড়ে যায় সেটা হলো ফার্মের প্রফিট। এবার ফার্ম যখন ওই প্রফিটটার উপর ট্যাক্স পে করবে সেটা ফার্মের খরচা। তাহলে ফার্মের প্রফিট কত হয়েছিল, 50,000। 50,000-এর ওপর ফার্মের ট্যাক্স রেট হচ্ছে 30%, রাফলি 4% শেষ লাগে সেটাও আলাদা জিনিস,
আমি 30%ই বলছি হিসাবের জন্য। তাহলে 50,000-এ 30% কত হয়? 15,000। তো ফার্ম তখন কি করবে? ডেবিট দিকে টু প্রভিশন ফর ট্যাক্স বলে 15,000 টাকা খরচ হিসেবে চার্জ করবে। তাহলে বাকি পড়ে থাকবে কত? 35,000। ওই 35,000 টাকা দুজনের মধ্যে ভাগ হবে, কত হয়? 35,000 টাকা দুজনের মধ্যে ভাগ করলে 17,500, 17,500। ঠিক আছে? এই কারণে এই যে শেয়ার অফ প্রফিট যেটা পার্টনারদের হাতে আসছে, এই শেয়ার অফ প্রফিটের ওপর পার্টনাররা কোনো ট্যাক্স দেয় না। তার কারণ এটাই, কারণ এই শেয়ার অফ প্রফিটটা এসছে ট্যাক্স চার্জ করার পরে। ঠিক আছে? কিন্তু এই যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর পার্টনার রেমুনারেশন, এই দুটো কিন্তু দেখো ট্যাক্স চার্জ করার আগে আছে, যার জন্য পার্টনাররা এই ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর পার্টনার রেমুনারেশন এইটাকে ইনকাম হিসেবে ধরবে, ট্যাক্সেবল ইনকামের মধ্যে ধরবে, কিন্তু শেয়ার অফ প্রফিটকে ট্যাক্সেবল ইনকামের মধ্যে ধরবে না, কারণ শেয়ার অফ প্রফিটটা আসছেই ট্যাক্স ডিডাক্ট করার পরে। ঠিক আছে? এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, আজকে যদি আমরা পিএলের ক্যালকুলেশন শিখেছিলাম ইন্ডিভিজুয়াল বেসিসে কী করে হয়, এইবার এই যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল যে চার্জ করছে আর স্যালারি যে চার্জ করছে, রেমুনারেশন চার্জ করছে, নিশ্চয়ই এর সম্বন্ধেও নিশ্চয়ই কোনো নিয়ম থাকা উচিত ইনকাম ট্যাক্সের। যদি কোনো স্পেসিফিক নিয়ম না থাকতো তাহলে সমস্ত পার্টনারশিপ ফার্ম কী করতে বলো তো? টোটাল যা প্রফিট আসতো সেই প্রফিটটাকে ইন্টারেস্ট আর স্যালারি দিয়ে বের করে দিত, বলতো প্রফিট হয়নি আর ফার্ম কোনো ট্যাক্স দিত না। এটাই তো হতো না? যদি সাপোজ মনে করো ইনকাম ট্যাক্সের কোনো নিয়ম নেই, তাহলে আমি কী করতাম? 5.5 লাখ টাকার প্রফিট হয়েছে, এখানে 1 লাখ টাকা ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়ে দিলাম, বাকি পড়ে থাকে কত? 4.5 লাখ টাকা। 2,25,000 এখানে দিয়ে দিলাম একজনকে, এখানে 2,25,000 জনকে দিয়ে দেবো, তাহলে আমার শেয়ার অফ প্রফিটও আসবে না। আর যেখানে কোনো প্রফিটও আসছে না তো ট্যাক্স দেওয়ার কোনো প্রশ্ন হচ্ছে না। যার জন্য ইনকাম ট্যাক্স থেকে কী করছে? এই দু জায়গা দুটো কমান্ড ঠুকে দিচ্ছে, বলছে তোমরা তোমাদের ইচ্ছা মতো কাজ করতে পারো না। যেমন ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রেও কমান্ড আছে ইনকাম ট্যাক্সের। ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে কী বলছে? তোমরা যা ডেপ্রিসিয়েশন চার্জ করবে সেটা ডিসঅ্যালাও, আমি যে নিয়ম বলবো সেই নিয়মে যে ডেপ্রিসিয়েশন চার্জ হবে সেইটা অ্যালাও। এখানেও ঠিক সেম নিয়মই অ্যাপ্লিকেবল। তোমরা যা ইন্টারেস্ট যা চার্জ করে রেখেছো ঠিক আছে। ইন্টারেস্টের ক্ষেত্রে একটা ছোটো নিয়ম আছে, কিন্তু রেমুনারেশনের ক্ষেত্রে বলছে যে তোমরা যে রেমুনারেশন চার্জ করছো পিএল অ্যাকাউন্টে ওটা পুরোপুরি ডিসঅ্যালাও। আমি চার্জ করার নির্দিষ্ট নিয়ম বলে দিচ্ছি, সেই নিয়ম অবধি সেই নিয়ম অনুযায়ী চার্জ হবে, সেইটা চার্জ করার পর ব্যালেন্স যে টাকাটা আসবে সেইটার উপর তোমাকে ট্যাক্স দিতে হবে। তো পার্টনারশিপ ফার্মের আলাদা ফাইল হয়, আলাদা অ্যাকাউন্টস তৈরি হয়। একটা ফার্মে যদি 3 জন পার্টনার থাকে তাহলে 4টে ফাইল হবে, পার্টনারশিপ ফার্মের নামে একটা হবে আর 3টে পার্টনারের নামে 3টে হবে। আর ফার্ম যে খরচাগুলোর বেনিফিট নিচ্ছে পার্টনারদের নামে, সেই খরচাগুলো সব পার্টনারদের হাতে ট্যাক্সেবল হবে। ঠিক আছে? চলো তাহলে একটা অঙ্ক করা যাক, করতে করতে নিয়মগুলো ডিসকাশন করে নেবো। সরি, পেজ নাম্বার হলো 372, কোশ্চেন নাম্বার 34। এইটা খুব ভালো করে শেখো এই চ্যাপ্টার, তার কারণ আমার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি আমি। চলো অঙ্কটা পড়ছি। বলছে XYZ আর পার্টনার্স ইন আ ফার্ম হুইচ ইজ অ্যাসেসড অ্যাজ আ ফার্ম। অবশ্যই অ্যাসেসড অ্যাজ আ ফার্ম মানে ফার্মের আলাদা অ্যাকাউন্টস হয়, ফার্মের নামে প্যান কার্ড আছে, ফার্মের আলাদা ফাইল হচ্ছে। তুমি কিন্তু না তো করছো এক্সের ফাইল, না তো করছো ওয়াইয়ের ফাইল, না তো করছো জেডের ফাইল, তুমি ফাইল করছো পার্টনারশিপ ফার্মের। ঠিক আছে? আর এরা 3 জন হলো ফার্মের পার্টনার বা মালিক, এরা মালিক ফার্মের। দ্য শেয়ার অফ প্রফিট অ্যান্ড লস, শেয়ার অফ প্রফিট ওদের রেশিও কত আছে? 3:2:1, নর্মাল ব্যাপার। অবভিয়াসলি পার্টনারশিপ ফার্ম যদি থাকে তো রেশিও তো অবশ্যই থাকবে। দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, কী কী দিয়েছে দেখো, ট্রেডিং অ্যাকাউন্ট করেই দিয়েছে ওরা, আমি ধরে নিচ্ছি ট্রেডিং অ্যাকাউন্ট ঠিকঠাকই করেছে ওরা। গ্রস প্রফিট বের করেছে, ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট এটা বের করেছে 50,000। ডেবিট দিকে দেখো পার্টনারদেরকে স্যালারি দিয়েছে নিজেদের মতো 1,60,000, এটা অবশ্য ডিডে লেখা আছে ওদের, এটা ডিডে লেখা আছে, কারণ ডিডে না লেখা থাকলে তো স্যালারি পাবে না। তোমরা ক্লাস 11-এ পড়েছো, 12-এ, যে পার্টনারশিপ ডিডে যদি লেখা থাকে পার্টনাররা তবেই স্যালারি পাবে, আদারওয়াইজ পাবে না। ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্ষেত্রেও তাই। তো ওরা যেকালে পার্টনার স্যালারি বলে চার্জ করেছে তার মানে ডিডে লেখা আছে। ঠিক আছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডিডে কত % বলে দেওয়া আছে? 15% বলে দেওয়া আছে, তার জন্য 3 জনকে দেখো 15% রেটে দিয়েছে। ঠিক আছে? ডেপ্রিসিয়েশন কত %? ডেপ্রিসিয়েশন চার্জ করেছে 32,000,
বিজনেসের খরচা লেগেছে 1,20,000, ফাইনালি নেট প্রফিট দিয়েছে কত 38,000। তাহলে ওরা যে পিএল অ্যাকাউন্টটা বানিয়েছে সেইখানে বলছে প্রফিট কত টাকা 38,000 টাকা, ঠিক আছে, ফার্মের প্রফিট 38,000 টাকা। এবার তোমাকে কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, কী কী অ্যাডজাস্টমেন্ট দিয়েছে পড়ো। বলেছে ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুল, তোমরা জানো যে বইতে যে ডেপ্রিসিয়েশন করেছে ইনকাম ট্যাক্স, এই ডেপ্রিসিয়েশন মানে না, ওরা ডিসঅ্যালাউ করে দেয়, ওদের নিজস্ব নিয়ম অনুযায়ী ডেপ্রিসিয়েশন আছে 40,000 টাকা, ঠিক আছে। সানড্রি বিজনেস এক্সপেন্সেসের মধ্যে বিজনেস এক্সপেন্সেস তো অ্যালাউ, কিন্তু ওর মধ্যে ব্যাটা কী করেছে 5,000 টাকাটা ফাইন ঢুকিয়ে রেখে দিয়েছে, তো ফাইন তো ডিসঅ্যালাউ হবে। ওকে, তোমাকে টোটাল ইনকাম বের করতে বলেছে কার, ফার্ম, তোমাকে টোটাল ইনকাম বের করতে বলেছে ফার্মের। ওকে, ক্লিয়ার, চলো বের করি। হেডিং লেখো কম্পিউটেশন অফ টোটাল ইনকাম আমি টোটাল ইনকাম বের করছি, এটা টোটাল ইনকাম অফ কার, এটা XYZ না ফার্মের। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই এই প্রসঙ্গে, ছোটোবেলায় হয়তো স্কুলে শিখেছো যে পার্টনারদের নাম ফার্মের নাম হয় না, হতেও পারে নাও হতে পারে। একটা ফার্মে মনে করো 20 জন পার্টনার, তাকে নাম কি বৃন্দা বুক সব 20 জনের নাম লিখবে তুমি পরপর না, ফার্মে আলাদা নাম থাকবে। নাম কোথায় পাবে, প্যান কার্ডে পেয়ে যাবে, ফার্মের প্যান কার্ড দেখবে, তো এদের নাম কিছু আছে, এদের নাম নেই, তো ডট 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 থাকবে আপাতত। এত ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার কত 20-21, দুটো রুপিসের ঘর হবে, সেম ফরম্যাট। ওরা তারা নেট প্রফিট বের করেই দিয়েছে আমাকে, ওখান থেকেই শুরু হবে। নেট প্রফিট অ্যাজ পার পিএল অ্যাকাউন্ট, আউটার কলামে নেট প্রফিট লিখে দেবে কত টাকা 38,000, এগুলো জানতে তোমরা অলরেডি, ঠিক আছে। এর সাথে কী হবে, অ্যাড এক্সপেন্সেস ডিসঅ্যালাউড, তাই তো, বা ডিসঅ্যালাউড এক্সপেন্সেস, ডিসঅ্যালাউড এক্সপেন্সেস, ঠিক আছে। চলো প্রথম থেকে দেখতে দেখতে আসি, শোনো ভালো করে মন দিয়ে শুনবে। রেমুনারেশন পার্টনারশিপ ফার্মে যত টাকা প্রোভাইড করবে, বুকসে যত টাকা দেওয়া থাকবে, স্ট্রেট ফরওয়ার্ড ওটা ডিসঅ্যালাউ করে দেয়। যেমন ডেপ্রিসিয়েশন তুমি করো, বইতে যাই ডেপ্রিসিয়েশন দেওয়া থাকবে তুমি কী করো সেটাকে ডিসঅ্যালাউ করে দাও, পরে ইনকাম ট্যাক্সের যে ডেপ্রিসিয়েশন নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী ছাড় দেয়। এখানেও সেম নিয়ম, বই হয়তো এটা হতে পারে ওরা হয়তো ইনকাম ট্যাক্স মেনেই করেছে, তা সত্ত্বেও প্রথমে বলবে তুমি যেটা করেছো সেটা ডিসঅ্যালাউ, আমি যেটা করবো সেটা অ্যালাউ, তাহলে একই তো ব্যাপার হলো না। আমি যদি ইনকাম ট্যাক্স মেনেই করি তাহলে ইনকাম ট্যাক্স মেনে যেটা আছে সেটাকে ডিসঅ্যালাউ করছে, সেটাকেই পরে অ্যালাউ করছে, তো ব্যাপারটা একই হয়ে গেল, স্কোয়ার আপ হয়ে গেল। প্র্যাকটিক্যালি কিন্তু যারা পার্টনারশিপ ফার্মের অ্যাকাউন্টস করে তারা কিন্তু ইনকাম ট্যাক্স মেনেই রেমুনারেশনটাকে চার্জ করে, যাতে পরবর্তীকালে অ্যাকাউন্টস ফাইনালাইজেশনের সময় যাতে কোনো রকম অশান্তি না হয়, ঠিক আছে। কিন্তু তবুও আমরা শিখবো কি, বইতে যে রেমুনারেশন যেটা দেবে সেটা স্ট্রিক্টলি ডিসঅ্যালাউ, আমাদের যা নিয়ম আছে সেই নিয়মটা আমাদের শিখতে হবে, ঠিক আছে। তো এই যে রেমুনারেশন যেটা দিচ্ছে সেটা ফার্মের খরচা, যার জন্য ওরা প্রথমে ডিসঅ্যালাউ করে পরে অ্যালাউ করে দেয়। যেমন ডেপ্রিসিয়েশন তো ফার্মের খরচা, ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে কী করে, প্রথমে ডিসঅ্যালাউ করে দেয় পরে লাস্টে অ্যালাউ করে দেয়, মানে মধ্যে কথা অ্যালাউ করবে তোমাকে, কিন্তু ক্যালকুলেশন তুমি যেটা করেছো সেটা ওরা মানবে না, ওরা নিজেদের মতো ক্যালকুলেশন করবে, বাট খরচাটা কিন্তু অ্যালাউ। তো যদি বলে রেমুনারেশন টু পার্টনার্স, এটা কি অ্যালাউ পার্টনারশিপ ফার্মে, হ্যাঁ 100% অ্যালাউ, কিন্তু নিয়ম আছে, ইনকাম ট্যাক্সের নিয়ম আছে, রুল আছে, সেই নিয়ম অনুযায়ী তোমাকে করতে হবে, যেমন ডেপ্রিসিয়েশনের নিয়ম আছে। ওকে, চলো। তো ডিসঅ্যালাউড এক্সপেন্সেস প্রথমে স্যালারি টু পার্টনার, তুমি স্যালারি লিখবে না, তুমি রেমুনারেশন, রেমুনারেশন টু পার্টনার্স। আচ্ছা, যখন তুমি ফার্মের অ্যাকাউন্ট যখন করবে ইন্ডিভিজুয়াল দেখার দরকার নেই, ওভারঅল দেখবে। তাহলে ওভারঅল কত টাকা রেমুনারেশন দিয়েছে ওরা, 1 লাখ প্লাস 60,000
প্লাস 40,000, তাহলে ইনার কলামে বসবে 2 লাখ। এখন আমরা ডিসঅ্যালাউ করে দিচ্ছি, পরে অ্যালাউ করব, সেটা শিখবো আমরা। আচ্ছা, তারপর ইন্টারেস্ট টু পার্টনার্স। মনে রাখবে, ইন্টারেস্ট টু পার্টনার যদি 12%-এর ওপরে চলে যায় তখন সেটা ডিসঅ্যালাউ হয়। 12% অবধি অ্যালাউ। কী বললাম মনে থাকবে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল যদি 12%-এর ওপরে চলে যায় সেটা ডিসঅ্যালাউ। আর ইন্টারেস্ট কতটা ডিসঅ্যালাউ? পুরোটা ডিসঅ্যালাউ না, 12%-এর ওপরে যতটা, 12% অবধি অ্যালাউ, প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডিডে অথরাইজ থাকতে হবে, তবে পাবে। যদি বাই চান্স স্ক্রুটিনিতে ফেঁসে যায়, ওরা কিন্তু ডিড ধরেও টানাটানি করবে যে তোমার ডিডটা দেখাও, ডিডে লেখা আছে কিনা। তো ডিডে যদি লেখা থাকে তবেই কিন্তু এখানে অ্যালাউ হবে। প্রথম ক্রাইটেরিয়া তাহলে ডিডে লেখা থাকতে হবে। 2 নম্বর, 12%-এর অবধি অ্যালাউ, তার উপরে গেলে ডিসঅ্যালাউ। 3 নম্বর, যারা ওয়ার্কিং পার্টনার তারাও এই ছাড় পাবে, যারা নন ওয়ার্কিং পার্টনার তারাও ছাড় পাবে ইন্টারেস্টের ক্ষেত্রে। 3টে ক্রাইটেরিয়া মনে রাখবে। কী ক্রাইটেরিয়া? ডিডে অথরাইজ থাকতে হবে, ঠিক আছে। 2 নম্বর, 12% অবধি অ্যালাউ, 12-এর উপরে। যদি 13% হয়ে যায় তাহলে 1% ডিসঅ্যালাউ। যদি 13% হয় তাহলে 1% ডিসঅ্যালাউ। আর 3 নম্বর, ওয়ার্কিং পার্টনাররাও ছাড় পাবে, নন ওয়ার্কিং পার্টনাররাও ছাড় পাবে। ওকে, চলো। তো এখানে কত পার্সেন্ট রেটে দিয়েছে? 15%। তাহলে 12% অবধি তো অ্যালাউ আছে, তাহলে 3% ডিসঅ্যালাউ হবে। তো লেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কত টাকা টোটাল আছে? 60,000, তাই তো? টোটাল 60,000 আছে। বারবার বলছি, ফার্মের যখন অ্যাকাউন্টস করবে ইন্ডিভিজুয়াল দেখার দরকার নেই, ওভারঅল 60,000। প্রত্যেকেরই রেট 15% আছে, তাহলে 15% যদি হয় আমার কত পার্সেন্ট ডিসঅ্যালাউ হবে? তাহলে 3%, তাহলে 3/15 কত টাকা হচ্ছে? 12,000। ঠিক আছে, ক্লিয়ার অবধি মনে থাকবে? পারলে সাইড নোট আমি পরে লিখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 3টে ক্রাইটেরিয়া ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখে দেয়। প্রথম ক্রাইটেরিয়া কি? প্রথম, ডিডে লেখা থাকতে হবে, মানে ডিডে অথরাইজ থাকতে হবে। 2 নম্বর, 12% অবধি অ্যালাউ, 12% ওপরে গেলে ডিসঅ্যালাউ। 3 নম্বর, ওয়ার্কিং ক্যাপিটাল, নন ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং পার্টনার, নন ওয়ার্কিং পার্টনার দুজনের ক্ষেত্রেই অ্যালাউ হবে। এখানে দেখো, এখানে একটা সুবিধা করেছে, এখানে আমাকে ইন্টারেস্ট রেটটা ফ্ল্যাট সবার জন্য 15% করেছে, তো আমি কালেকটিভলি করে দিলাম। যদি এরকম করতো, এক্সকে দিল 15%, ওয়াইকে দিল 9%, জেডকে দিল 12%, তখন এক্সকে দিয়েছে 15% রেটে, ওয়াইকে দিয়েছে 9% রেটে, জেডকে দিয়েছে 12% রেটে। তাহলে আমাকে ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করতে হতো। এক্সের 3% ডিসঅ্যালাউ, ওয়াই তো 12% অবধি যায়ই নি, ওয়াইয়ের পুরোটাই অ্যালাউ করে দেবো তাহলে। আর জেডকে 12%ই দিয়েছে, পুরোটাই অ্যালাউ হয়ে যাবে। বুঝতে পারলাম জিনিসটা? চলো নেক্সট এগো। ডেপ্রিসিয়েশান। ডেপ্রিসিয়েশান কী বলেছি? পুরোটাই ডিসঅ্যালাউ হয়ে যাবে, আমরা পরে আমাদের নিয়ম অনুযায়ী অ্যালাউ করব। ডেপ্রিসিয়েশান 32,000, ওকে। ডেপ্রিসিয়েশান 32,000। তারপর বিজনেস এক্সপেন্সেস অ্যালাউ, কিন্তু ওরা কী করেছে? একটা 5,000 টাকা ফাইন, তো ফাইন তো ডিসঅ্যালাউ। তো লেখো ফাইন পেইড টু কাস্টম অথরিটি। কত টাকা ফাইন দিয়েছে? 5,000। ফাইন পেইড টু কাস্টম অথরিটি 5,000। আর কিছু আছে? তাহলে কী কী হলো? 2 লাখ টাকা একটা রেমুনারেশান ডিসঅ্যালাউ, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 12% অবধি অ্যালাউ, 3% ডিসঅ্যালাউ, ডেপ্রিসিয়েশান আর ফাইন পেড। কত হচ্ছে? বাইরে পাঠাও। 2 লাখ 2,49,000। এবার আমরা কি করব? লেস অ্যালাউয়েবল এক্সপেন্সেস, তাই তো? আচ্ছা, এখানে অ্যালাউয়েবল এক্সপেন্সেস কোনটা কোনটা হবে? দুটো খরচা অ্যালাউয়েবল হবে, মানে ইনকাম ট্যাক্স থেকে অ্যালাউ করবে নিজের নিয়ম অনুযায়ী। ইনকাম ট্যাক্সের নিজস্ব নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ইনকাম ট্যাক্স অ্যালাউ করবে। প্রথম খরচা ডেপ্রিসিয়েশন, কত টাকা বলো? ডেপ্রিসিয়েশন
41,000, তাই তো? 40,000, ঠিক আছে। আপাতত এটা বাইরে রাখো, একদম পাউডার কালামে। এখন রেমুনারেশনটার কথা ভুলে যাও তুমি, ওটা পরে ক্যালকুলেশন করব। আগে আমি রেমুনারেশন ছাড়া ক্যালকুলেশন করে নিই, তারপর আমি রেমুনারেশনটাকে সবার লাস্টে যা প্রফিট বেরোবে সেখান থেকে রেমুনারেশনটাকে আমি মাইনাস করে দেবো, ঠিক আছে। তো আপাতত খরচা, ডেপ্রিসিয়েশন অ্যালাউ, ঠিক আছে। আচ্ছা, একটা ইনকাম ওরা ঢুকিয়ে রেখেছিল, যে ইনকামটা ঢোকার কথা নয়, ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট। এটা তো ইনকাম ফ্রম আদার সোর্সে হয়, ঠিক আছে, তাহলে এটা লেস হবে, আদার হেডস ইনকামের মধ্যে পড়বে। প্র্যাকটিক্যালি কাজের সাথে মিসম্যাচ করো না, প্র্যাকটিক্যালি অন্য কিছু হয়। এখানে তুমি থিওরি পড়তে এসছো। অ্যাকাডেমিক্যালি ইন্টারেস্ট ইনকাম ট্যাক্সেবল হয় ইনকাম ফ্রম আদার সোর্সে, কিন্তু ওরা পিএলে ঢুকিয়ে রেখে দিয়েছে। তো পিএল থেকে এটা কী করা উচিত? বের করতে হবে। তো লেস হেডিং করো আদার হেডস ইনকাম। কী পড়বে? ব্যাঙ্ক ইন্টারেস্ট, তাই তো? একদম বাইরে পাঠিয়ে দাও। কত টাকা বলো ব্যাঙ্ক ইন্টারেস্ট? 50,000। আর কিছু আছে? তাহলে এই যে রেজাল্টটা আসবে, যেটা সোল প্রপার্টিশিপ বিজনেসের ক্ষেত্রে এটাই ফাইনাল রেজাল্ট আসতো, কিন্তু এইখানে একটা খরচা আমি এখন অ্যালাউ করিনি, যার জন্য এই ফিগারটাকে বলা হয় বুক প্রফিট। বুক প্রফিট, হ্যাঁ, নেট করো, নেট করে বের করো বুক প্রফিট। এক লক্ষ, হ্যাঁ, 1,97,000, ঠিক আছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে যদি তোমাকে বলে কেউ বুক প্রফিট কী জিনিস, নিজের ল্যাঙ্গুয়েজে বলো। সিম্পল কথা, ইন্টারেস্ট চার্জ করা, এই রেমুনারেশন চার্জ করার আগে ফার্মের যা প্রফিট হবে সেটাই বুক প্রফিট। তুমি যদি পিএল অ্যাকাউন্টে যদি ইনকাম ট্যাক্স অনুযায়ী যদি বানাও পিএল অ্যাকাউন্টটা, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করার পর কিন্তু রেমুনারেশন চার্জ করার আগে যে প্রফিটটা থাকবে সেটা বুক প্রফিট। তাহলে যদি বলে ফার্মের ইনকাম, তাহলে কীভাবে বেরোয়? বুক প্রফিট লেস পার্টনার রেমুনারেশন, ওটাই হলো ফার্মের টোটাল ইনকাম। বুঝতে পারলাম জিনিসটা? না আরেকবার বলবো। যদি বলে বুক প্রফিট কাকে বলে? বুক প্রফিট হলো ফার্মের ইনকাম আফটার চার্জিং ইন্টারেস্ট অন ক্যাপিটাল। দেখো এখানে আমি ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করে দিয়েছিলাম, যেটা ডিসঅ্যালাউ ছিল সেটা অন্য ইস্যু, কিন্তু যে প্রফিটটা আমার বেরিয়েছে, আমি কোন প্রফিটটাকে ধরেছিলাম? 38,000। ওই 38,000টা কীভাবে বেরিয়েছিল? ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করার পরেই তো, হ্যাঁ। তো আমি দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল পুরোটা ডিসঅ্যালাউ করিনি, যেটা আমার নিয়মের বাইরে আছে সেইটুকুনি পোর্শন ডিসঅ্যালাউ করেছি, বাট যেটা নিয়মের ভেতরে সেটা তো অ্যালাউ করে দিয়েছি। কিন্তু আমি দেখো রেমুনারেশনটাকে পুরোটাই ডিসঅ্যালাউ করেছি, মানে রেমুনারেশনটাকে হাটিয়ে দিয়েছি। তার মানে রেমুনারেশন চার্জ করার আগে যে প্রফিটটা সেটাই হলো বুক প্রফিট, ঠিক আছে। তাহলে এই বুক প্রফিট থেকে শুধু একটাই খরচা আমরা চার্জ করব। কি খরচা চার্জ করব? লেস রেমুনারেশন টু পার্টনার্স। ঠিক আছে, ওকে। শোনো মন দিয়ে এবারে, রেমুনারেশন টু পার্টনারের নিয়ম হচ্ছে, আগে বলছি পরে লিখিয়ে দিচ্ছি। বুক প্রফিট প্রথম 3 লাখের ওপর 90%, ব্যালেন্সের ওপরে প্রথম 1.5 লাখের ওপরে 90%, ব্যালেন্স, দাঁড়াও 1 মিনিট, শোনো। বুক প্রফিটটা যদি 3 লাখের কম হয় তাহলে সিম্পল 90% আর 1.5 লাখ যেটা বড় সেটা অ্যালাউ। 3 লাখের বেশি হলে 60, প্রথম 3 লাখের ওপর 90%, ব্যালেন্সের ওপরে 60%। তুমি কিভাবে করবে বুক প্রফিটের ক্যালকুলেশন? চল নোটে লেখো, ক্যালকুলেশন অফ পার্টনার রেমুনারেশন। ঠিক আছে, বুক প্রফিট কত এসছে? 1,97,000। এখান থেকে দুটো হাত বের করবে, একটা হাতে লিখবে
ফার্স্ট 3 লাখ আর সেকেন্ড হাতে লিখবে ব্যালেন্স। ঠিক আছে, ফার্স্ট 3 লাখ যেখানে আছে ওখান থেকে আবার মানে দুটো পয়েন্ট হবে। একটা পয়েন্ট হচ্ছে 90% অফ 3 লাখ, আর 2 নম্বর 1,50,000। ঠিক আছে, 1,50,000। একটা ডাউন অ্যারো দিয়ে লেখো হায়ার। বোঝাচ্ছি, দাঁড়া, একটা ক্রিটিক্যাল ক্যালকুলেশন আছে। হায়ার দুটোর মধ্যে যেটা বড়, হায়ার। ঠিক আছে, আর ব্যালেন্সের জায়গা স্ট্রেট ফরওয়ার্ড লিখে দাও, ডাউন অ্যারো দিয়ে 60%। ওকে, দেখো যদি বুক প্রফিটটা 3 লাখের বেশি হয়, ভালো করে বুঝবে, যদি বুক প্রফিট 3 লাখের বেশি হয় তাহলে তুমি ওটাকে দুটো পার্টে ভাগ করে নেবে। 3 লাখ অবধি একটা টুকরো, বাড়তি পোর্শনটা একটা টুকরো। মনে করো বুক প্রফিট হলো 4 লাখ টাকা, তাহলে 3 লাখ অবধি একটা টুকরো, 1 লাখ টাকা একটা টুকরো। ওই 3 লাখের জন্য একরকম নিয়ম, বাকি 1 লাখের জন্য একরকম নিয়ম। 3 লাখের জন্য নিয়ম কি, 90% আর 1.5 লাখ দুটোর মধ্যে যেটা বড়। তাহলে 3 লাখে 90% কত, 2,70,000। 2,70,000 আর 1.5 লাখের মধ্যে বড় কোনটা, তাহলে 2,70,000 ওখানে অ্যালাউ হবে। আর বাকি এদিকে যে 1 লাখ টাকা রেখেছিলাম তার উপর কতটা অ্যালাউ, 60%। বোঝা গেল? তাহলে যদি বলে রেমুনারেশনের নিয়ম কি, ফার্স্ট 3 লাখের ওপর 90% আর 1.5 লাখ দুটোর মধ্যে যেটা বড়, প্রথম 3 লাখ অবধি। আর ব্যালেন্স যদি 3 লাখের ওপরে চলে যায় তার ওপর 60%। এবার কোনো সময় ভেবে দেখেছে এরকম একটা উটপাটাং নিয়ম কেন রেখেছে? যদি এরকম উটপাটাং নিয়ম না রাখতো তাহলে কি হতো, পুরো খরচাটাই ওরা রেমুনারেশন হিসাবে চার্জ করে দিত। চার্জ করে দিয়ে প্রফিটটাকে কী করে দিত, কমিয়ে দিত, আর ফার্মের নামে কোনো ট্যাক্স দিত না। ফার্মের ট্যাক্সের রেট তো হাই, 30% ফ্ল্যাট। আর জেনে রাখো এই এলআইসি, তারপর ওই মেডিক্লেম যে ছাড়গুলো হয়, ফার্মের ক্ষেত্রে কোনো ছাড়, এই সকল ছাড় পেমেন্টের জন্য কোনো মানে 80C সেকশানের, 80D সেকশানের এই সকল ছাড় ফার্মের ক্ষেত্রে নেই। তাহলে ফার্মের যা প্রফিট হবে স্ট্রেট ফরওয়ার্ড 30%। অনেক গায়ে লাগে, বেশি টাকা ট্যাক্স চলে যাবে। তো যদি এরকম নিয়ম না রাখতো, যত খুশি রেমুনারেশন দিয়ে দাও, তাহলে ওরা দেখতো যা বুক প্রফিট আসতো পুরোটাই রেমুনারেশন হিসেবে চার্জ করে দিত, নো শেয়ার অফ প্রফিট, পুরোটাই তো রেমুনারেশন হিসেবে চার্জ করে দিয়েছে। যার জন্য একটা কমান্ড রেখেছে যে প্রথম 3 লাখ যদি তোমার প্রফিট যদি 3 লাখের মধ্যে থাকে, তুমি 2,70,000 অবধি দিতে পারো। তোমার প্রফিট যদি 3 লাখের মধ্যে থাকে তাহলে 2,70,000 অবধি ম্যাক্সিমাম তুমি দিতে পারো। 2,70,000 দিলে ব্যালেন্স কত পড়ে থাকবে, 30,000। ওই 30,000-এর ওপর সরকার কিন্তু ট্যাক্স নেবে। ঠিক আছে, যদি তোমার প্রফিটটা 3 লাখের বেশি চলে যায় তাহলে 3 লাখ অবধি একরকম নিয়ম, তারপরের ওপর একরকম। যার জন্য রেটটা দেখো কমে গেছে। কেন কমিয়ে দিয়েছে, যদি এখানেও যদি 90 একই নিয়ম রাখতো যে 90% অ্যালাউ, তাহলে গভর্নমেন্ট তো লসে রান করতো। যা বুক প্রফিটে তো 90% রেমুনারেশন দিয়ে দিত। লজিক্যালি চিন্তা করে দেখো, আজকে মনে করো আমরা ফার্মে 4 জন পার্টনার, আমাদের আর কোনো ইনকাম নেই, ফার্মে মনে করো 10 লাখ টাকা প্রফিট হয়েছে। যদি এরকম নিয়ম না থাকতো তাহলে এই 10 লাখ টাকাটাই 4 জনের মধ্যে ভাগ করে দিত, 2.5 লাখ করে। তাহলে 2.5 লাখ টাকা যদি ভাগ করে দিত, ফার্মের ইনকাম কী হলো, 0। বুক প্রফিট ছিল 10 লাখ, রেমুনারেশন দিল কত, 10 লাখ, তাহলে ফার্মের ইনকাম কত হয়ে গেল, 0। আর এই 2.5 লাখ করে আমাদের ঘাড়ে এলো, আমাদের তো 2.5 লাখ অবধি ছাড় আছে, ইন্ডিভিজুয়াল 2.5 লাখ অবধি ছাড়। তাহলে আলটিমেট ঘুরিয়ে ফিরিয়ে কেউই ট্যাক্স দিল না। কিন্তু যার জন্য গভর্নমেন্ট কী করেছে, ফার্মের ইনকাম 10 লাখ, বুক প্রফিট 10 লাখ, ও বলছে ভাই 3 লাখের 90% মানে 2,70,000 ওখানে যাবে। আর বাকি 3 লাখের পর কত পড়ে রইল, 7 লাখ। 7 লাখের 60%, 4,20,000। তাহলে 4,20,000 2,70,000 যোগ করো, কত হলো, 6,90,000। হয়েছিল প্রফিট 10 লাখ, মাইনাস 10 লাখ মারো, 3,10,000। এর ওপর 30% ট্যাক্স ফার্মকে দিতে হবে। প্লাসের ওপর শেষ টেস্ট যা লাগে লাগবে। বুঝতে পারছো কেন এই নিয়মটা এনেছে এরকম?
যদি এই নিয়ম না আনতো না, পার্টনারশিপ ফার্মে খুব মজা হয়ে যেত, সবাই পার্টনারশিপ ফার্ম খুলতো। আর ফার্ম কেন খোলে? নর্মাল বিজনেসে ইন্টারেস্ট অন ক্যাপিটালে কোনো ছাড় হয়? প্রপাইটার্স ইন্টারেস্ট কোনো ছাড় হয়? হয় না, এখানে ছাড় হয়। এই একটা বেনিফিট আছে। পার্টনার স্যালারি, প্রপাইটার স্যালারি ছাড় হয়, কিন্তু এখানে পার্টনার স্যালারি ছাড় দিচ্ছে। হয়তো পুরোটা দিচ্ছে না, কিছু তো দিচ্ছে। তো এই জন্য কী হয়, ইন্ডিভিজুয়াল বিজনেসের প্রফিট যখন দেখছে 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ, এখন তো 5 লাখ অবধি ছাড়, যখন দেখছে 5 লাখের ওপরে চলে যাচ্ছে ইন্ডিভিজুয়াল বিজনেসের প্রফিট, 5 লাখ, 7 লাখ, 8 লাখ হয়ে যাচ্ছে, তখন ইন্ডিভিজুয়াল লোকেরা কায়দা করে কি করে? পার্টনারশিপ ফার্ম খুলে ফেলে ট্যাক্সটা বাঁচানোর জন্য। কারণ এই যে দুটো পার্টনারশিপ ফার্মে দুটো হাতিয়ার আছে, তুমি ইন্টারেস্ট অন ক্যাপিটাল বাবদ কিছু পয়সা খরচ হিসেবে চার্জ করে দিতে পারবে, প্লাস পার্টনার রেমুনারেশন বাবদ কিছু টাকা খরচা চার্জ করে দিতে পারবে, যেটা তো প্রপাইটারশিপ বিজনেসে চার্জ করতে পারতে না, পার্টনারশিপ বিজনেসে পারবে। কিন্তু গভর্নমেন্টের কমান্ড আছে ওখানে, তুমি উটপাটাং চার্জ করতে পারবে। ইন্টারেস্টের ক্ষেত্রে 12% অবধি অ্যালাও, তুমি আমার বলে 100% ইন্টারেস্ট অ্যালাও, থোড়ি না 100% অ্যালাও করবে, 12% অবধি অ্যালাও, রিজনেবল একটা অ্যালাও। আর রেমুনারেশন প্রথম 3 লাখের ওপর 90%, ব্যালেন্সের ওপরে 60%। তাহলে আমি ঘুরিয়ে ফিরে এইভাবে বলতে পারি যে যে কোনো পরিস্থিতিতে ফার্ম লাভ হোক, লস হোক, যাই হোক, 1.5 লাখ টাকা রেমুনারেশন তো দেওয়া যেতেই পারে। মনে করো প্রফিট এসছে 100 টাকা, 3 লাখের কম, তাহলে নিয়ম কি লাগবে? 100 টাকার 90% আর 1.5 লাখ, যেটা বড়, তাহলে 100 টাকার 90% কত? 90 টাকা। আর 1.5 লাখ বড় কোনটা? 1.5 লাখ। তাহলে 1.5 লাখ টাকা যে কোনো জায়গাতে, যে কোনো পরিস্থিতিতে পার্টনারশিপ ফার্মে রেমুনারেশন অ্যালাউ, সে লস হোক, প্রফিট হোক, যাই হোক। অনেক পার্টনারশিপ ফার্ম এরকম আছে প্রফিট হয়নি, বুক প্রফিট কম, 10,000 টাকা বুক প্রফিট এসছে, 1.5 লাখ টাকা রেমুনারেশন চার্জ করে দিয়েছে, 1.5 লাখ টাকা রেমুনারেশন চার্জ করে দিয়ে শেয়ার অফ লস টেনে দিয়েছে। অবভিয়াসলি বুক প্রফিট কম আছে, তুমি রেমুনারেশন যদি বেশি চার্জ করো, থোড়ি না শেয়ার অফ প্রফিট আসবে, তো শেয়ার অফ লস চলে আসবে। তাহলে 1.5 লাখ অবধি যে কোনো পরিস্থিতিতে পার্টনারশিপ ফার্মে অ্যালাউ, সাবজেক্ট টু প্রফিটটা থাকতে হবে 3 লাখের মধ্যে। 3 লাখের বেশি হলে 3 লাখ অবধি 90%, ব্যালেন্সের ওপরে 60%। এই হলো প্রভিশন। তো এইখানে আমার প্রফিট কত হয়েছিল? 1,97,000। তাহলে এখানে নিয়ম কি হবে? 1,97,000-এর 90% আর 1.5 লাখ, দুটোর মধ্যে যেটা বড় সেটা অ্যালাউ। কত হচ্ছে? 1,97,000 90% মারো, তাহলে 1 নম্বরে কী আসবে? 1,97,000-এর ওপর 90% কত? 1,77,300। আর 2 নম্বরে 1.5 লাখ, তাই তো? দুটোর মধ্যে বড় কোনটা? 1,77,300 টাকা। দাঁড়াও, এখনও বোঝার আছে। তাহলে এইখানে ইনকাম ট্যাক্স থেকে অ্যালাউ করছে কত? 1,77,300। ক্লিয়ার? মানে তুমি 1,77,300 টাকা অবধি রেমুনারেশন অ্যালাউ করতে পারো, খরচা হিসেবে দেখাতে পারো। ওরা খরচা দেখিয়েছে কত? রেমুনারেশন বাবদ খরচা দেখিয়েছে কত? 2 লাখ। তাহলে অ্যালাউ করবে কত? 1,77,300। কিন্তু যদি ওরা রেমুনারেশন 1 লাখ দেখাতো, তখন কত অ্যালাউ হতো? 1 লাখই অ্যালাউ। তখন বলতো তুমি তো 1 লাখই দেখিয়েছো, এটা তো ম্যাক্সিমাম লিমিট। আমি তোমাকে ছেড়ে রেখেছি 1,77,300-র মধ্যে, তো তুমি তো কম দিয়েছো, তো কম দিলে বেশি পাবে না, কিন্তু বেশি দিলে আমি কেটে নেবো। তো এখানে ম্যাক্সিমাম ইনকাম ট্যাক্স থেকে অ্যালাউ কত করছে? 1,77,300। কিন্তু আমার পার্টনারদের আমি দিয়েছি কত? 2 লাখ, বেশি দিয়ে দিয়েছি, দেবে না। তাহলে এখানে লেস পার্টনার রেমুনারেশন কত হবে? 1,77,300। কত আসছে বলো? 19,700। ঠিক আছে, এটার নাম লেখো ইনকাম ফ্রম বিজনেস। হ্যাঁ, ইনকাম ফ্রম বিজনেস। ঠিক আছে, বাট আমাকে কী বের করতে দিয়েছে? টোটাল ইনকাম বের করতে দিয়েছে। তো আমি কী করবো? সেটা আদার সোর্স ইনকামটা যোগ করে দেবো। তো একটা হেডিং করো, ইনকাম ফ্রম আদার সোর্স বলে একটা হেডিং করো। ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে কী পড়বে? একটা ইনকাম ছিল না, ব্যাংক ইন্টারেস্ট। কত টাকা ব্যাংক ইন্টারেস্ট ছিল? কত?
50,000। তাহলে টোটাল ইনকাম গিয়ে কত দাঁড়ালো? 69,700। এটার নাম টোটাল ইনকাম। দেখো বুঝতে পারলে কিনা। বুঝতে পেরেছো? তো যদি পিএল অ্যাপ্রোভিয়েশনের কনসেপ্ট থাকে তবেই কিন্তু এটা ধরতে পারবে। পিএল অ্যাপ্রোভিয়েশনে যদি কনসেপ্ট না থাকে চট করে ধরতে পারবে না এটা। দেখে নাও একবার, কোনো ডাউট থাকলে বলো। দেখে নাও কোনো ডাউট থাকলে বলো। আর এই রেমুনারেশন যেটা আছে না, সেটা শুধুমাত্র যারা ওয়ার্কিং পার্টনার তাদেরকে অ্যালাউ, যারা নন ওয়ার্কিং পার্টনার তাদেরকে অ্যালাউ নেই। ঠিক আছে? যারা ওয়ার্কিং পার্টনার তাদেরকে অ্যালাউ, যারা নন ওয়ার্কিং পার্টনার তাদেরকে অ্যালাউ নেই, প্রথম কথা। 2 নম্বর, ইন্টারেস্ট অন ক্যাপিটাল যেটা ফার্ম ছাড় পেলো, সেটা ইন্ডিভিজুয়াল কোন হেডে ট্যাক্সেবল হবে? পার্টনারদের ওপর কোন হেডে ট্যাক্সেবল হবে? না, ইনকাম ফ্রম বিজনেস। রেমুনারেশন কোন হেডে ট্যাক্সেবল হবে? ইনকাম ফ্রম বিজনেস। শেয়ার অফ প্রফিট কোন হেডে ট্যাক্সেবল হবে? শেয়ার অফ প্রফিট এক্সেম্পটেড। ঠিক আছে? তাহলে এটা কিন্তু খুব গোলায়। পার্টনাররা কিন্তু ইন্টারেস্ট অন ক্যাপিটালটাকে ইনকাম হিসেবে দেখাবে, রেমুনারেশনটাকে ইনকাম হিসেবে দেখাবে। কোন হেডসে দেখাবে? ইনকাম ফ্রম বিজনেসে দেখাবে। ওই তো বিজনেসেরই ইনকাম, এটা তো ওদেরই বিজনেস। তো এটা ইন্টারেস্ট অন ক্যাপিটাল আদার সোর্স হেডে ট্যাক্সেবল হবে না। ঠিক আছে? এই যে এই ব্যাঙ্ক ডিপোজিট যে ইন্টারেস্টটা ছিল, ব্যাঙ্ক ইন্টারেস্ট, এটা কি ইন্ডিভিজুয়াল ঘাড়ে আসবে? আসবে না, কারণ এটা ফার্মের নামে এসছে। তো তোমাকে তাহলে বুঝতে হবে কোনটা ফার্ম কোনটা ইন্ডিভিজুয়াল। ঠিক আছে? চলো দেখে নাও, যদি বলো ক্লিয়ার আছে তাহলে পরের অঙ্কে এগোবো। পড়ো 23। কি দিয়েছে পড়ো? একটা পার্টনারশিপ ফার্ম দিয়েছে AB&C কোম্পানি, যার 2 জন পার্টনার A আর B। ঠিক আছে? হ্যাঁ, পার্টনারের নাম, ফার্মের নাম কিন্তু AB নয়, ফার্মের নাম AB&C কোম্পানি, পার্টনারদের নাম A and B। ঠিক আছে? কী কী ইনকাম আছে? কনসালটেন্সি ফিস আর ব্যাঙ্ক ইন্টারেস্ট। তো ওদের ওরা মনে হচ্ছে কোনো কনসালটেন্সি ফার্ম আর কি। ঠিক আছে, হতেই পারে কনসালটেন্সি প্রোভাইড করে। খরচা কী কী দিয়েছে দেখো? স্যালারি, ডেপ্রিসিয়েশন, অফিস এক্সপেন্সেস, রেন্ট, প্রভিশন ফর ব্যাড ডেট, স্যালারি টু A, স্যালারি টু B। এটা পার্টনারদেরকে স্যালারি দিয়েছে। রেমুনারেশন তো এটা এ ডিসঅ্যালাউ। কমিশন টু B, এও ডিসঅ্যালাউ, মানে প্রথমে ডিসঅ্যালাউ পরে অ্যালাউ। রেমুনারেশনের মধ্যেই পড়বে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত % দিয়েছে? 20%। 12% অবধি তো ডিসঅ্যালাউ, অ্যালাউ, তারপরে ডিসঅ্যালাউ। ঠিক আছে? বাকি শেয়ার অফ প্রফিট। ঠিক আছে? আর ইনকাম আছে। অ্যাডজাস্টমেন্ট কী দিয়েছে পড়ো? অফিস এক্সপেন্সেসের মধ্যে ইনক্লুড আছে একটা পেনাল্টি, পেনাল্টি তো ডিসঅ্যালাউ হয়ে যাবে। আর ডেপ্রিসিয়েশন দিয়েছে কত টাকা? 17,000 টাকা ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী। তো ওরা ডেপ্রিসিয়েশন চার্জ করেছিল 20,000 টাকা। তো তুমি 20,000 টাকা প্রথমে কী করে দেবে? ডিসঅ্যালাউ করে দেবে, পরে অ্যালাউ করে দেবে। ঠিক আছে? বা তুমি নেট অ্যাডজাস্টমেন্টও করতে পারো। ঠিক আছে? আমি বলবো নেট অ্যাডজাস্টমেন্ট করতে যাবে না, যেটা নিয়ম, যেভাবে নর্মাল লোকেরা করে সেইভাবেই করবে। ঠিক আছে? চলো শুরু করি। হেডিং লেখো, কম্পিউটেশন অফ। এটা শুধু ইনকাম ফ্রম বিজনেস বের করবো। ঠিক আছে? ইনকাম ফ্রম বিজনেস অফ AB&C কোম্পানি for the assessment year। কত বলে অ্যাসেসমেন্ট ইয়ার? 20-21। ঠিক আছে? চলো শুরু করি। সবার প্রথমে কী লিখব? নেট প্রফিট অ্যাজ পার PL। কত টাকা বলো? নেট প্রফিট কত টাকা লিখব?
24,000 কী করে পেলাম 24,000? ওই শেয়ার অফ প্রফিটটাই তোর নেট প্রফিট। তো 12,000 আর 12,000 24,000, পারলে এখানে দেখিয়ে রাখো 12,000 প্লাস 12,000 24,000। ওকে, তারপর কী হবে? অ্যাড এক্সপেন্সেস ডিসঅ্যালাউড, তাই তো? ডিসঅ্যালাউ করেছে, বলো এক এক করে আসি। প্রথমে স্যালারি দিয়েছে, বলো স্যালারি কী হবে? ওটা অ্যালাউ, বিজনেসের খরচা। এই যে স্যালারিটা, এটা পার্টনারদের স্যালারি নয় কিন্তু, এটা কর্মচারীদের স্যালারি। ডেপ্রিসিয়েশান, এটা ডিসঅ্যালাউ হবে। ডেপ্রিসিয়েশান কত টাকা বলো? ক্লিয়ার? তারপর অফিস এক্সপেন্সেস তো অ্যালাউ, কিন্তু অফিস এক্সপেন্সের মধ্যে একটা ওই পেনাল্টি ঢুকিয়ে রেখে দিয়েছে, তাহলে পেনাল্টিটা লিখে দিচ্ছি আমি। পেনাল্টি পরে এগুলোও হতো, অসুবিধা নেই, আমি লিখে দিচ্ছি এখন। পেনাল্টি 5,000। তারপর বলো রেন্ট তো অ্যালাউ, প্রভিশন ফর ব্যাড ডেট কিন্তু ডিসঅ্যালাউ। প্রভিশন ফর ব্যাড ডেট কত টাকা বলো? 5,000 টাকা। তারপর স্যালারি টু এ, স্যালারি টু বি, কমিশন টু বি। তো আমি একেবারে লিখব রেমুনারেশন টু পার্টনার। হ্যাঁ, স্যালারি টু এ কত আছে? 54,000 প্লাস স্যালারি টু বি কত আছে? 72,000 প্লাস কমিশন টু বি কত আছে? 9,000। কত হচ্ছে? 1,35,000। ওকে, তারপর ইন্টারেস্ট অন ক্যাপিটাল 20% রেটে দিয়েছে, দুজনেই তো 20% আছে, তাহলে টোটাল দিয়েছে কত? 15,000 ইন্টু 8/20, 6,000। ওকে, তারপর আর কিছু নেই, ব্যাস যোগ করে বাইরে কাটাও। 1,71,000 লেস অ্যালাউয়েবল এক্সপেন্সেস, তাই তো? অ্যালাউয়েবল এক্সপেন্সেস একটা এক্সপেন্স আপাতত দেখতে পাচ্ছি, ডেপ্রিসিয়েশান। ডেপ্রিসিয়েশান অ্যাজ পার আইটি রুল একদম বাইরে পাঠিয়ে দাও, 17,000। আর একটা হবে লেস আদার হেডস ইনকাম, ও তো ঢুকে আছে না ব্যাঙ্ক ইন্টারেস্টটা। লেস আদার হেডস ইনকাম, যার মধ্যে পড়বে ব্যাঙ্ক ইন্টারেস্ট। কত টাকা ব্যাঙ্ক ইন্টারেস্ট? 14,000। তো এটাকে আমি, হ্যাঁ, এটাকে অ্যাডজাস্ট করলে কী বেরোয়? বুক প্রফিট, তাই তো? কোনটা? কনসালটেন্সি ফিসটা তো প্রফিটের মধ্যে ঢুকে গেল তো। বুক প্রফিট কত আসছে? এক 1,64,000। ঠিক আছে, তাহলে বুক প্রফিট কত এসছে? 1.5 লাখের, 3 লাখের কম। তাহলে 3 লাখের কম হলে তো সিম্পল জিনিস, 90% আর 1.5 লাখ দুটোর মধ্যে যেটা বড়। ঠিক আছে, তো লেস অ্যালাউয়েবল রেমুনারেশন। তুমি এখানে দেখতে পারো 1 নম্বর কী হবে?
90% অফ 1,64,000 ইনার কালামে লেখো, জাস্ট ক্যালকুলেশনটা দেখিয়ে রাখছি আমি। 90% অফ 1,64,000, 1,47,600। আর বিতে কত হবে? 1.5 লাখ। কিন্তু খেয়াল করে দেখো, টোটাল রেমুনারেশন এখানে অ্যালাউ হচ্ছে কত? 1.5 লাখ। কিন্তু ও রেমুনারেশন দিয়েছে কত? 1,35,000। তাহলে অ্যালাউ কত হবে? 1,35,000। এখানে 1.5 লাখ অ্যালাউ, কোনো অসুবিধা নেই, কিন্তু খরচার সাথে মাইনাস হবে 1,35,000। কারণ ও খরচা করেছেই তো 1,35,000। 1,35,000 তুমি খরচা করে 1.5 লাখ টাকা সরকার ছাড় দিচ্ছে বলে 1.5 লাখ টাকা ছাড় নেবে, ऐसा नहीं चलेगा। বোঝা গেল? তাহলে ফাইনাল ইনকাম কত দাঁড়ালো? কত? 29,000। এটার নাম ইনকাম ফ্রম বিজনেস। স্টুডেন্টরা কিন্তু পুরো ক্যালকুলেশন ঠিক করবে, ভুল করবে কোন জায়গায় বলো তো? ওই লাস্টে গিয়ে 1.5 লাখ টাকা অ্যালাউ করে বসে থাকবে। 1.5 লাখ টাকা অ্যালাউ কিন্তু হবে না, কারণ তুমি খরচাই করেছো। তাহলে বুঝতে পারছো এখানে কেন আমি একসাথে লিখেছি ফিগারটা? নইলে আবার আমাকে ক্যালকুলেটারে যোগ করে করে দেখতে হতো। ঠিক আছে, দেখে নাও একবার, কোনো ডাউট থাকলে বলো। ঠিক আছে, এক্সারসাইজের অঙ্কটা শুধু এক্সারসাইজের অঙ্ক নয়, ইয়ারে যে আমি তো অনেকগুলো অঙ্ক করিয়ে দিয়েছি, যে অঙ্কগুলো ক্লাসে করাইনি সেই অঙ্কগুলো বাড়িতে করে নেবে, যেগুলো ইয়ারে এসছে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এখানেই বন্ধ করছি। আজকে আমরা তাহলে অ্যাসেসমেন্ট অফ ফার্মটা শিখলাম। এখানে নতুন শেখার দুটো জিনিসই আছে। নর্মালি যা শিখেছো তাই, ইনকাম ফ্রম বিজনেস যেভাবে ক্যালকুলেশন করা হয় পুরোটাই সেম, শুধু ইন্টারেস্ট অন ক্যাপিটাল 12% অ্যালাউ আছে। 12%-এর ওপরে গেলে ডিসঅ্যালাউ, 12%-এর ওপরে যতটা যাবে ততটা ডিসঅ্যালাউ। কন্ডিশান আছে, ডিডে স্পেসিফাই থাকতে হবে, অথরাইজ থাকতে হবে। ঠিক আছে, আর ওয়ার্কিং পার্টনার নন ওয়ার্কিং পার্টনার দুজনেই পাবে। ঠিক আছে, আর একটা কী রুল ছিল? 3 না, ইন্টারেস্ট অন ক্যাপিটালের ক্ষেত্রে 12% একটা নিয়ম, ডিডে অথরাইজ থাকতে হবে, আর ওয়ার্কিং পার্টনার নন ওয়ার্কিং পার্টনার দুজনেই পাবে। রেমুনারেশনের ক্ষেত্রেও সেরকম নিয়ম আছে। রেমুনারেশনের ক্ষেত্রে অবশ্যই ডিডে অথরাইজ থাকতে হবে। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ওয়ার্কিং পার্টনাররাই পাবে। নন ওয়ার্কিং পার্টনার যদি পায় তারা টোটালি ডিসঅ্যালাউ, তাদেরটা অ্যালাউ হবেই না, প্রথম কথা। নেক্সট হলো 3 লাখ অবধি যদি বুক প্রফিট থাকে, তাহলে 90% আর 1.5 লাখ দুটোর মধ্যে যেটা বড়, 3 লাখের বেশি হয়ে গেলে আপ টু 3 লাখ অবধি 90% বুক প্রফিট, আর 1.5 লাখ দুটোর মধ্যে যেটা বড়, আর 3 লাখের উপরে যতটা তার ওপর 60% অ্যালাউ। ঠিক আছে, কিন্তু অ্যালাউ করার সময় খেয়াল করবে যত টাকা ওরা অ্যালাউ করেছে, ঠিক আছে, তার থেকে তোমার অ্যালাউবেলটা যদি বেশি হয়, তাহলে ওরা যতটা অ্যালাউ করেছে ততটাই কিন্তু ছাড় পাবে, তোমার অ্যালাউবেল যেটা আছে সেটা কিন্তু ছাড় পাবে না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই বন্ধ করছি। ওকে, থ্যাংক ইউ, বাই।